উৎসবমুখর পরিবেশে চলছে যকসু নির্বাচনের ভোট গ্রহণ। ৩৯টি কেন্দ্রে নেওয়া হচ্ছে ভোট, ক্যাম্পাস জুড়ে কঠোর নিরাপত্তা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ জনের আপিল। বর্তমান পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব দাবি সিইসির। বাগেরহাটে বইছে নির্বাচনী হাওয়া। বাঁধ রক্ষা ও সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি চিংড়ি খাতের উন্নয়ন চান ভোটাররা। ঘন কুয়াশায় প্রতিদিনই শাহজালালে বিমান অবতরণ ব্যাহত। ক্ষতির মুখে সংস্থাগুলো। রানওয়েতে ILS প্রযুক্তি স্থাপনের তাগিদ। এবং সারা দেশে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তরের জনজীবন। চরম বিপাকে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমার্শন ঢাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৩টা পর্যন্ত। ৩৯টি কেন্দ্রে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে আসছেন তারা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্ষম ব্যক্তিকে বেছে নিতে চান তারা। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। নির্বাচনে ভিপি, এজিএস সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৭ জন, যেখানে ভোট দিবেন ১৬,৪৪৫ জন শিক্ষার্থী। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন ও ফজলে আদিত্য। সরাসরি যোগ দিচ্ছেন তারা। শুরুতেই যাচ্ছি তুহিনের কাছে। তুহিন, ভোট গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। বুবলি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে আসলে দীর্ঘ প্রায় ২১ বছর এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে, তারপর থেকে কিন্তু আসলে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এটি কিন্তু প্রথম, যে কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি উৎসব মুখর একটি পরিবেশ আমরা দেখছি। আমরা যদি দেখাতে চাই যে আসলে এখন পর্যন্ত যে সমস্ত এই নির্বাচনে কিন্তু ভোট গ্রহণ 8:30টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু 9টায় করা হয়েছে। আমরা দেখেছি যে 8:30টার পর থেকে প্রত্যেকটি বুথে যে ব্যালট পেপার এবং ব্যালট বক্স সেটি কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সমস্ত কার্যক্রম সম্পন্ন এবং ঠিক 9টা বাজে কিন্তু ভোট গ্রহণ শুরু হওয়ার কথা এবং হয়তো সেটি শুরু হয়ে গেছে। তবে আমরা দেখছি যে আসলে সেই 9টায় ভোট হলেও কিন্তু আমরা দেখেছি যে সেই 7টার পর থেকেই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা কিন্তু জড়ো হতে থাকে। আমরা ব্যাপক সংখ্যক শিক্ষার্থীদের কিন্তু উপস্থিতি আমরা এর মধ্যে আমরা লক্ষ্য করেছি। আপনাদেরকে একটু যদি জানিয়ে রাখি যে এই বিশ্ববিদ্যালয়ে যকসু নির্বাচনের এবার ভোট দিচ্ছে কিন্তু 16,665 জন শিক্ষার্থী কিন্তু ভোট দিচ্ছে, ভোট প্রদান করছেন। তবে কেন্দ্রীয় সংসদ নির্বাচনে কিন্তু 4টি প্যানেলে নির্বাচন হচ্ছে, যেখানে আমরা দেখছি যে ছাত্র দলের প্যানেল রয়েছে, ছাত্র শিবিরের প্যানেল রয়েছে, বাম জোটের প্যানেল রয়েছে এবং জাতীয় ছাত্র শক্তির কিন্তু এখানে একটি প্যানেল। মোট 4টি প্যানেলে এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমরা দেখেছি যে এই মোট ছাত্র সংসদ এবং হল সংসদ মিলিয়ে 34টি পদের বিপরীতে 190 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সে কারণেই আমরা বলা বিষয় হলো যে আসলে শুধুমাত্র ভিপি পদের জন্য, এছাড়াও স্বতন্ত্র পদেও কিন্তু আসলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। আমরা দেখছি যে ভিপি পদে লড়ছেন 12 জন এবং জিএস পদে 9 জন এবং এজিএস পদে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা উৎসবমুখর পরিবেশই আসলে বিরাজ করছে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যাতে এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সে লক্ষ্যে আমরা দেখছি যে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, পুলিশের পাশাপাশি বিজিবিও কিন্তু মোতায়েন রয়েছে। সব মিলিয়ে যদি বলা চলে যে আসলে অনেকটাই উৎসবমুখর পরিবেশেই কিন্তু আসলে এই ভোট গ্রহণ 9টা বাজে শুরু হওয়ার কথা এবং সেটি শুরু হয়েছে। সব মিলিয়ে
পরিস্থিতি কিন্তু অনেকটাই শান্ত। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা যুক্ত হব, রয়েছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আমরা চলে যাচ্ছি তার কাছে। আদিত্য, যকসু নির্বাচনের আর কি কি খবর আছে আপনার কাছে? তুহিন, আপনাকে ধন্যবাদ। আমরা যে যকসু নির্বাচনের যে আজকে যে আমেজ, সেটি কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা প্রধান ফটকে রয়েছে এবং ফটকে কিন্তু সকাল থেকে অর্থাৎ 8:30 থেকে আনুষ্ঠানিকভাবে ভোট কাজ শুরু হয়েছে। সেই ভোট কাস্টের জন্য কিন্তু অর্থাৎ সকাল 7টা থেকে কিন্তু লোকারণ্য, অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু একের পর এক আসছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে পিছনের দিকে তারা সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছেন, প্রার্থীর প্রচারণা চালাচ্ছেন এবং তারা যেন তাদের সংশ্লিষ্ট প্রার্থীকে ভোটারে বিজয় করার জন্য যা যা করণীয় তাই করছেন। এবং আপনাকে একটু জানিয়ে দেই যে এই প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই 21 বছরের কিন্তু প্রথম কিন্তু ছাত্রদের যে নির্বাচন, যকসু নির্বাচন, সেটি কিন্তু হচ্ছে এবং এটা নানান উত্থান কল্পনার পরে কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আপনাকে একটু জানিয়ে দেই যে গত 30 তারিখ কিন্তু এই নির্বাচন হওয়ার কথা ছিল, তবে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে কিন্তু তা পিছিয়ে কিন্তু আজকে অর্থাৎ 6 তারিখ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রার্থীর যে ব্যাপক প্রচারণা সেটি কিন্তু চলমান রয়েছে এবং প্রার্থীরা কিন্তু এই যে নির্বাচন সেটি নিয়ে কিন্তু ব্যাপক আশাবাদী এবং তারা বলছে যে এই নির্বাচন থেকে কিন্তু তাদের যে অধিকার, সেই অধিকারগুলো কিন্তু বাস্তবায়ন করা সম্ভব। আমরা একটু প্রার্থীর পক্ষে কয়েকজন প্রচারণা করছে, আমরা একটু তাদের সাথে যুক্ত হতে চাই, তাদের সাথে কথা বলতে চাই। ভাইয়া, আপনার নামটা বলবেন এবং এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা কেমন অনুভূতি হচ্ছে এবং কার পক্ষ থেকে প্রার্থীর প্রচারণা চালাচ্ছে? আচ্ছা ভাই, আমার নাম হলো রনি, আর আমি জগন্নাথ ইউনিভার্সিটির জয়েন্ট কনভেনার। আমি বেসিক্যালি রাকিব তানজিল খাদিজা পরিষদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আপনারা জানেন যে 2005 সালে বেগম খালেদা জিয়ার এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে 2026 সালে আমরা পড়েছি। তো যকসু ইলেকশনটা আমাদের খুবই প্রাণের দাবি ছিল। ছাত্রদল সবসময় যকসু ইলেকশনের পক্ষে ছিল এবং ছাত্রছাত্রীদের যে অধিকার আদায়ে সবসময় সচেষ্ট ছিল। তো আশা করব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, ভোটাররা তাদের মেধা এবং মনোনয়নের মাধ্যমে বাংলাদেশপন্থী প্যানেলকে অবশ্যই জয়যুক্ত করবেন এবং আমরা আশা করি খাদিজা, রাকিব এবং তানজিল পরিষদ প্যানেল সহকারে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে ইনশাল্লাহ। একটা সম্পূরক প্রশ্ন হচ্ছে, ধরেন এই যে আমরা যতটুকু জানি যে ছাত্রদের বিভিন্ন অধিকার আদায়ে আপনারা কাজ করবেন এবং বিভিন্ন সময় সংকটের শুনেছি, আবাসন সংকট এবং পর্যাপ্ত যে ফ্যাসিলিটি থাকার কথা ছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, সে কিন্তু তার থেকে কিন্তু জগন্নাথের স্টুডেন্টরা কিন্তু বারবার পিছিয়ে আছে। সেই জায়গাটা থেকে এই যে নতুন একটি সম্ভাবনা দেখতে যাচ্ছেন, সেটা কি বাস্তবায়ন করা আদৌ সম্ভব কিনা? দেখেন, 2005 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করেছিল, এরপরে কিন্তু আওয়ামী ফ্যাসিস্টের আমলে এই বিশ্ববিদ্যালয়ের সব থেকে বেশি বঞ্চিত বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়কে আপনি দেখবেন যে তাদের কিন্তু মাথাপিছু যে বরাদ্দ, সেটার পরিমাণও কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সবসময় বঞ্চিত করা হয়েছে। আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যকসু নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে, তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগী হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবি এবং অধিকার, সেগুলো অবশ্যই আমরা পরবর্তী গভর্নমেন্ট যে আসবেন তার মাধ্যমে আমরা আদায় করতে পারবো। আদিত্য এবং তুহিন, আপনাদের ধন্যবাদ। দর্শক, যকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নির্বাচনের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে আপিল কার্যক্রম। প্রার্থিতা ফিরে পেতে আপিল করছেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা। এর আগে সোমবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিন নির্বাচন কমিশনে আপিল করেছেন 42 জন। নিরপেক্ষতা বজায় রেখে কমিশন ন্যায় বিচার করবেন, এমন প্রত্যাশা আপিল করা প্রার্থীদের। এর আগে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে বাতিল হয়েছে 726 জন প্রার্থীর মনোনয়ন। আপিল করা যাবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি শুরু হবে 10 জানুয়ারি থেকে, যা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়া দেশের উল্লেখযোগ্য 5 রাজনৈতিক দলের শীর্ষ 10 নেতার মধ্যে 7 জনেরই মাসে আয় লাখ টাকার কম। এর মধ্যে 8 জনের রয়েছে দামি গাড়ি আর ঢাকায় বাড়ি।
4 জনের পেশা ব্যবসা। আইনজীবী রয়েছেন 2 জন রাজনীতিবিদ, 1 জন চিকিৎসক ও 1 জন পেশায় পরামর্শক। 2 জন বাদে সবাই উচ্চ শিক্ষিত। হলফনামার হালচাল তুলে ধরেছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। ঢাকা 17 ও বগুড়া 6 আসন থেকে এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির দলীয় প্রধান তারেক রহমান। তার বছরে 7.25 লাখ টাকা আয় হয় শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে। এফডিআর আছে 9,24,307 টাকার। হাতে নগদ আছে 31,54,428 টাকা। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পদ ও আয় দলীয় প্রধানের চেয়ে কয়েক গুণ বেশি। পেশায় ব্যবসায়ী এই নেতার আছে 4,06,54,715 টাকার সম্পদ। পাশাপাশি নিজেকে পরামর্শকও দাবি করেছেন হলফনামায়। তার বার্ষিক আয় দেখানো হয়েছে 11,83,133 টাকা। নগদ আছে 1.25 কোটি টাকা। আয়ের দিক থেকে সবার নিচে রয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা 15 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এই নেতার বার্ষিক আয় 3,60,000 টাকা। নগদ অর্থ রয়েছে 60,76,497 টাকা। আর দলীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হলফনামায় 37,81,000 টাকার সম্পদ উল্লেখ করেছেন। পেশায় ব্যবসায়ী এই নেতার বার্ষিক আয় 4,67,000 টাকা। 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বার্ষিক আয়ে শীর্ষ 10 নেতার মধ্যে আছেন দ্বিতীয় অবস্থানে। পেশায় পরামর্শক এই নেতার বছরে আয় দেখানো হয়েছে 16 লাখ টাকা। নিজের কাছে নগদ আছে 19,50,000 টাকা। রংপুর 4 আসন থেকে নির্বাচনে অংশ নেয়া এনসিপি নেতা আক্তার হোসেনের নগদ আছে 13 লাখ টাকা। পেশায় শিক্ষানবিশ আইনজীবী এই নেতার বাৎসরিক আয় 5,05,000 টাকা। মাসিক 33,000 টাকা আয় করা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের চড়েন 84,98,000 টাকার গাড়িতে। তার কাছে নগদ রয়েছে 60,32,000 টাকা। আয়ে শীর্ষ 10 নেতার মধ্যে সবার উপরে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। পেশায় আইনজীবী এই নেতার বছরে আয় 33 লাখ টাকা। 4,82,26,235 টাকার সম্পদের মালিক তিনি। বরিশাল 5 আসন থেকে হাত পাখায় নির্বাচন করতে যাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের বছরে আয় 14,28,000 টাকা। 2008 সালে নগদ 20,000 টাকার মালিক ফয়জুল করিমের হাতে এখন 31,12,047 টাকা। বিশ্লেষকরা বলছেন শীর্ষ নেতাদের অনেকেরই মাসিক আয় লাখ টাকার নিচে, যা বাস্তবতা বিবর্জিত। যদিও এবার হলফনামায় দেয়া তথ্যের বিষয়ে কড়া নজর রাখছে নির্বাচন কমিশন ও দুদক। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামায় অসঙ্গতিপূর্ণ সম্পদ বিবরণের তথ্য পেলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সোমবার বিকেলে দুদক বিটের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাক এর নবনির্বাচিত নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমার সময় হলফনামা দাখিল করেছেন প্রার্থীরা। হলফনামার মাধ্যমে প্রার্থীদের সম্পদ, আয়, মামলা মোকদ্দমা সহ ব্যক্তিগত ও রাজনৈতিক তথ্য প্রকাশ করা হয়, যা ভোটারদের সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তবে অতীতে দেখা গেছে বিভিন্ন প্রার্থী ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য দিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন, যা পরবর্তীতে বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। এ ধরনের অনিয়ম রোধে এবার দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে বেশি তৎপর ভূমিকা পালন করছে। সোমবার বিকেলে র্যাকের নবনির্বাচিত সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান বলেন, প্রার্থীদের হলফনামায় অসঙ্গতিপূর্ণ সম্পদ বিবরণীর তথ্য পেলে তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন স্টেটমেন্টকে আপনাদের মনে হয় সন্দেহজনক, এবং আমি আমার সাংবাদিক ভাইদেরও বলবো, তাদেরও যদি মনে হয় যে এটা পরীক্ষা করা দরকার, এখানে বড় রকম কারচুপি হয়েছে, সেটা যদি আমরা দুদক পাই, আমরা দুদক আমাদের সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেগুলি পরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে বের করার চেষ্টা করব। সাংবাদিকদের এক প্রশ্নে দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতি কোনো আপোষযোগ্য বিষয় নয়। দুদকের নতুন গ্যাজেটে এসব বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হবে। নতুন আইনে যদি আপোষের কথা বলা থাকে, আমাদের এটা পুনরায় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমরা এটা দেখব, দেখে আমরা আমাদের যে বেসিক যে চিন্তা, দুর্নীতির সাথে আপোষ নাই, আমরা সেখানেই থাকব।
এ সময় রিপোর্টার এগেইনস্ট করাপশন র্যাকের নবনির্বাচিত সংগঠনের নেতৃবৃন্দদের দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। এই নতুন যে কমিটিকে আবারও অভিনন্দন জানাই। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি জনতার ভোট। ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ আর সুন্দরবন ঘেরা জেলা বাগেরহাট। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে জেলায় বইছে ভোটের হাওয়া, যেখানে ৪টি সংসদীয় আসন নিয়ে রাজনৈতিক দলগুলোর হিসাব নিকাশের পাশাপাশি ভোটারদেরও রয়েছে নানাবিধ দাবি। একদিকে উপকূলীয় বাঁধ রক্ষা ও সুপেয় পানি সংকট, অন্যদিকে চিংড়ি খাতের ভবিষ্যৎ জানিয়ে ভোটারদের চাওয়া আর প্রার্থীদের পরিকল্পনা তুলে এনেছেন সহকর্মী জান্নাতুল মোহনা। সঙ্গে ছিলেন নাহিদ ফরাজি। সেই পঞ্চদশ শতকে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির হাতে যে সমৃদ্ধ শহরের গোড়াপত্তন, তার নাম বাগেরহাট। ৬০ গম্বুজ মসজিদ, খানজাহান আলীর মাজার, শত শত দিঘি সহ ঐতিহাসিক স্থাপত্য বেষ্টিত এ জেলায় ভোটার সংখ্যা প্রায় ১৩ লাখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন চায়ের কাপে ঝড় বইছে এই উপকূলীয় জেলায়। তবে ভোটারদের মনে প্রত্যাশার চেয়েও জমেছে একগুচ্ছ অমীমাংসিত সমস্যা। বাগেরহাটের তো কোনো রাস্তাঘাটই নেই। সাধারণ একটা সদর হাসপাতালে যেতে গেলে একটা রুগী তাই রুগী হয়ে যায়, ওই জায়গায় একটা ডেলিভারি রুগী যেতে গেলে ডেলিভারি হয়ে যায়। যে আসে সেই কয় আমি করব কিছুই করে না। পরবর্তীতে তো লুইটে ফুইটে খাওয়ার পরে তো কোনো গরিবের যে পাশে তো দাঁড়াই না। সৎযোগ্য ব্যক্তি, এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়া নেই এবং আশাও নেই আমার। ছোট বড় সবাইকে মেনে দেখবে এক চোখে, এমন একজন প্রার্থী চাই। বাগেরহাটের প্রধান অর্থকারী খাত চিংড়ি আজ হুমকির মুখে। ঘের মালিকদের অভিযোগ, পানির লবণাক্ততা বৃদ্ধি আর ভাইরাসের প্রকোপে ভারী হচ্ছে লোকসানের পাল্লাই। আমরা যারা চাষি, আমাদের প্রতি একটু সুনজর থাকবে এবং পানিটা যাতে সরবরাহ ভালো হয়। পান সুপারির জন্য বাগেরহাট বিখ্যাত হলেও চাষিদের চাপা কষ্ট, এ খাত সম্প্রসারণে নেই কোনো রাষ্ট্রীয় প্রণোদনা। আসলে আপনি যদি ঘুরে দেখেন তাহলে দেখতে পারবেন যে আমাদের বাগেরহাট জেলাতে কত পরিমাণে পান চাষ হয়। তো এই ক্ষেত্রে যে আমাদের সহযোগিতা করবে, আমাদের রপ্তানি বাড়াবে, রপ্তানি নিয়ে খোঁজখবর নিবে, আমরা তেমন একজন প্রতিনিধি দেখতে চাই। যে আশা আমরা করতেছি, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি, এটা পূরণ হোক, এমন কোনো প্রার্থী আমাদের ক্ষমতায় আসুক বা ভোটে জিতুক, এইটা আমরা চাই। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আইনি লড়াই শেষে ৪টি আসন বহাল থাকায় নির্বাচনী উত্তাপ বেড়েছে কয়েক গুণ। আসনগুলোয় বিএনপি জামায়াতের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই, আভাস স্বয়ং প্রার্থীদের। সকল ধরনের ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বাগেরহাটের সার্বিক উন্নয়ন করবার জন্য, এবং আমার সেই যোগ্যতা রয়েছে, আমার সেই মেধা রয়েছে। ১.৫ বছরে পুরো সময়টাই জনগণের সঙ্গে ছিলাম। যে জনগণ নানান দিক থেকে বঞ্চিত ছিল, সেই বঞ্চিত হওয়ার কারণগুলো চিহ্নিত করার সুযোগ হয়েছে, শুনেছি এবং সেটা সমাধানের পদক্ষেপ গ্রহণ করছি। ভোটারদের নজর এখন প্রার্থীদের ইশতেহারে, যেখানে তাদের সমস্যাগুলোর সমাধানে প্রতিশ্রুতি আর আস্থায় নির্ধারণ করবে জয় পরাজয়। বাগেরহাটের সাধারণ ভোটাররা বলছেন তারা কোনো প্রতিশ্রুতিতে আর ভুলতে চান না। সুন্দরবন রক্ষা, সুপেয় পানির সংকট সমাধান এবং চাষিদের স্বার্থ রক্ষায় যিনি সবচেয়ে বেশি সোচ্চার হবেন, তার ব্যালটে যাবে এবারের ভোট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, বাগেরহাট। ঘন কুয়াশায় প্রতিদিনই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিঘ্নিত হচ্ছে বিমান চলাচল। রানওয়ের সীমাবদ্ধতা থাকার কারণে বিকল্প পথে ফ্লাইট অবতরণ করছে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে। এতে বিমান সংস্থাগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ার পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে রানওয়েতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম প্রযুক্তি স্থাপন না করলে মুখ থুবড়ে পড়বে এভিয়েশন খাত। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। দেশের চলমান মৃদু শৈত্যপ্রবাহের কারণে সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে যায় ঢাকাসহ আশপাশের এলাকা। এতে মহাসড়কে যেমন ঘটছে দুর্ঘটনা, তেমনি আকাশপথেও পড়ছে প্রভাব। ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় প্রতিদিনই কয়েক ঘন্টা বন্ধ থাকছে বিমান ওঠানামা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা বিমান পার্শ্ববর্তী দেশগুলোতে অবতরণে বাধ্য হচ্ছে।
নিয়মিত এই ফ্লাইট ডাইভারশনে প্রতিনিয়ত আর্থিক ক্ষতির মুখে পড়ছে সরকারি বেসরকারি বিমান সংস্থাগুলো। অন্য এয়ারপোর্টে আমরা যখন ল্যান্ড করি সেখানে একটা চার্জ আছে, সবকিছু মিলাই তো আর্থিক ক্ষতি তো হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। নির্দিষ্ট সময়ের বাইরে অনির্দিষ্ট টাইমে তারা আসছে, বাট আমরা সেই অনির্দিষ্ট টাইমগুলোকেও আমরা ফ্যাসিলিটেট করছি। এতে আমাদের বিমানবন্দরের উপর এক্সট্রিম রকমের চাপ পড়ছে। বিশ্বব্যাপী প্রতিকূল আবহাওয়া এবং স্বল্প দৃষ্টিসীমায় বিমান অবতরণে প্রয়োজন ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা ILS ক্যাটাগরি 3। শাহজালাল বিমানবন্দরে ILS ক্যাটাগরি 2 থাকলেও গত 29 অক্টোবর থাই এয়ারওয়েজের একটি বিমান অসতর্কভাবে অবতরণ করলে ক্ষতিগ্রস্ত হয় রানওয়ে লাইটের কিছু অংশ। এতে ILS ক্যাটাগরির অবনমন হয় শাহজালাল বিমানবন্দরে। তো 29 অক্টোবরে থাই এয়ারওয়েজ একটা ইনসিডেন্ট হয়। অনেক লো অ্যাপ্রোচ করার কারণে আমার অনেকগুলি যেগুলো এলিভেটেড লাইট ছিল মাস্টের মধ্যে, এরকম কিছু লাইট আমার ড্যামেজ হয়ে যায়। রানওয়ে লাইটের অংশ মেরামত করতে আরও 3 মাস সময় প্রয়োজন বলে জানান তিনি। এবং এটা এনে লাগাতে লাগবে another 2 weeks। সো আমরা ধরে নিচ্ছি যে 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমরা হয়তো সার্ভিসটা পাবো না বিকজ অফ দ্য লাইট। এদিকে যাত্রী ভোগান্তি ও আর্থিক ক্ষতি বিবেচনায় রানওয়ে সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার পরামর্শ বিশেষজ্ঞদের। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে অন্তত একটাতে ILS ক্যাটাগরি 3 থাকা উচিত, আর বাকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যদি না পারে তাহলে ক্যাটাগরি 2, আর অল ডোমেস্টিকে অবশ্যই ক্যাটাগরি 1 থাকতে হবে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা, কমছে তাপমাত্রা, বাড়ছে কুয়াশার ঘনত্ব। এদিকে রাজশাহীতে মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পৌষের হাড় কাঁপানো শীতে হবিগঞ্জ ও পাবনায় নিম্ন আয়ের মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিনের বেশিরভাগ সময় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা, আর বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। রাজশাহী, মানিকগঞ্জ ও ঠাকুরগাঁয়ে বেড়েছে শীতের প্রকোপ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ, আব্দুল আলিম ও শাকিল আহমেদ। শাহেদ, শীতার্থরা কিভাবে জীবন কাটাচ্ছেন, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? শুভ সকাল বুগরি। আজকে রাজশাহীর যে তাপমাত্রা সেটি এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফলে জনজীবনের যে বিপর্যস্ত এবং ভোগান্তি সেটি কিন্তু একেবারে স্পষ্ট। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ব্যস্ততম যে এলাকাটি আছে কুমারপাড়া, সেখানে সকাল থেকেই মানুষজনের চলাফেরা কম, এবং রাজশাহী আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আজকে সকাল 6টায় তারা সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছেন, যেটি এই মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন। এছাড়া রাজশাহীর উপর দিয়ে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। গত একদিনের ব্যবধানে কিন্তু 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। গতকাল যেখানে 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার আগের দিন 14.8 ডিগ্রি ছিল, সেখানে হঠাৎ করেই আজকে একেবারেই 7 ডিগ্রিতে নেমে এসেছে। ফলে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে কমে যাওয়ার ফলে মানুষজনের যে বিপর্যস্ত অবস্থা সেটি দেখা যাচ্ছে। ঘন কুয়াশার কারণে এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে ঘন কুয়াশার কারণে দৃশ্যমান কমে দাঁড়িয়েছে 600 মিটারে, আর সকাল থেকেই যে বাতাসের আর্দ্রতা সেটি কিন্তু 100%। ফলে মানুষের যে ত্বক সেটিও কিন্তু নানাভাবেই বিপর্যস্ত করে তুলেছে সাধারণ মানুষকে। শীতের যে তীব্রতা সেটি গত 3 দিন ধরে অনেকটাই বেশি রাজশাহী এবং তার আশেপাশের জেলাগুলোতে। আবহাওয়া অফিস যেটি বলছে যে এই তাপমাত্রার আরো কয়েকটা দিন অব্যাহত থাকবে এবং তাপমাত্রা আরো নিচের দিকে নামতে পারে। যদিও রাজশাহীতে 3.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 2003 সালে। এরপরে 6 পর্যন্ত তাপমাত্রা নেমেছিল। আজকে যেটি দেখা যাচ্ছে যে 7 ডিগ্রি সেলসিয়াস। ফলে আবহাওয়া অফিস যেটি অনুমান করছে এবং যেটি জানাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো এই তাপমাত্রাটি আরো কমে এবার হয়তো 4 ডিগ্রিতেও নেমে আসতে পারে। বলা যায় যে রাজশাহীতে গত 3 দিনের ধরে সূর্যের দেখা মেলেনি। এছাড়া জনজীবন একেবারে শীতে বিপর্যস্ত হয়ে উঠেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সহকর্মী মানিকগঞ্জের খবর জানতে সেখানকার।
ধন্যবাদ শাহেদ। আমরা জানছিলাম রাজশাহীর শীতের যে প্রকোপ তার খবর। তো আমরা মানিকগঞ্জের যদি শীতের খবর বলতে চাই তাহলে আজ মানিকগঞ্জে কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো এই প্রচণ্ড শীতে এবং কুয়াশায় অনেকটাই দুর্বিষহ জীবনযাপন করছে খেটে খাওয়া এবং যে নিম্নবিত্ত যে পরিবার রয়েছে তারা। দর্শক, শীতের আরো খবর জানতে ঠাকুরগাঁয়ে চলে যাচ্ছি, সেখানে আছে সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, আপনার কাছে শীতের কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ। একটু জানতে চাই যে উত্তরের জেলা ঠাকুরগাঁও, এই জেলায় বরাবরই আমরা লক্ষ্য করি যে এখানে শীতের তীব্রতা প্রচুর লক্ষ্য করা যায়। আমরা এই বছর লক্ষ্য করছি যে এখানে যেমন একই সাথে ঘন কুয়াশা, সেই সাথে লক্ষ্য করা যাচ্ছে যে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। এই হিমেল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে সব থেকে দুর্ভোগে পড়েছেন এই অঞ্চলের যারা তারা, এবং আমরা লক্ষ্য করেছি যারা দিনমজুর রয়েছেন, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা খুব ভোগান্তিতে আছেন। এবং ঠাকুরগাঁও জেলা সদর হাসপাতাল সহ উপজেলা যে হাসপাতালগুলো রয়েছে, এইসব হাসপাতালগুলোতেও আমরা লক্ষ্য দিন দিন বৃদ্ধি। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে চিকিৎসক এটা লক্ষ্য করেছি যে তাদের যে বিস্তর রয়েছে সেগুলো এই ঘন কুয়াশা নষ্ট হচ্ছে। সেদিক থেকে সম্প্রসারণ সর্বোচ্চ সহায়তা করে যাচ্ছেন কৃষকদের জন্য। আমি যদি জানাই যে আজকে এই বছর তাপমাত্রা ঠাকুরগাঁয়ে রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস, এবং ঠাকুরগাঁয়ে আবহাওয়া বেশ নেই। আমাদের এই তথ্যটি জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক রয়েছে তিনি। আমার সঙ্গে একজন আপনাদের। আসসালামু আলাইকুম, ঠাকুরগাঁও থেকে বলছি। ঠাকুরগাঁও প্রচন্ড শীত, শীতে প্রচুর শীত পড়ছে ঠাকুরগাঁও, এর জন্য সাধারণ মানুষের খেটে খাওয়া খুব সমস্যা। এর জন্য এদের সহযোগিতা করা অত্যন্ত জরুরি এবং ঠাকুরগাঁওর জন্য ভালো সাহায্যের জন্য আবেদন করছি। আসসালামু আলাইকুম। যেমনটি জানছিলেন যে আরেকটি শাকিল, আপনাকে ধন্যবাদ। দেখছেন সংবাদ সকাল। চট্টগ্রামের রাউজানে জানে আলম নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে যশোরে দুর্বৃত্তদের গুলিতে চরমপন্থী নেতা রানা প্রতাপ বৈরাগী নিহত হয়েছেন। রাউজানের থানা পুলিশ জানায় আলমকে কয়েক দফা দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে সোমবার রাতে যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে চরমপন্থী নেতা রানা প্রতাপকে হত্যা করা হয়। মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান জানান, সন্ধ্যায় তিনি বরফ কলের পাশে ঝুমু বিউটি পার্লারের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় একটি মোটর সাইকেলে 3 যুবক এসে তাকে মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দেখছেন সংবাদ।